নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে জুনিয়র ক্লাসরুম। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য রাজ্য সরকার এবং জি 24 ঘন্টা যৌথ উদ্যোগ ঘরে বসেই পড়াশোনা। পড়ুয়াদের প্রশ্নের উত্তর দেবেন শিক্ষকরা। আজ বিষয় সপ্তম ও অষ্টম শ্রেণীর ইতিহাস। সপ্তম শ্রেণীর টপিক মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা ও যুদ্ধ কৌশল। অষ্টম শ্রেণীর টপিক ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, বাংলার সমাজ সংস্কার আন্দোলন। কিন্তু যারা পড়াবেন আগে তাদের সঙ্গে পরিচয়টা করিয়ে নিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের শিক্ষক প্রণব গাইন। স্যার, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন বেহালা হাই স্কুলের শিক্ষিকা স্বাতী ভৌমিক। ম্যাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি জি 24 ঘন্টায়। এছাড়াও আমাদের সঙ্গে থাকবেন পুরুলিয়া জেলা স্কুলের শিক্ষক মৃত্যুঞ্জয় কর্মকার। তবে আমরা শুরুতে এবার ক্লাসের দিকে চলে যাই। স্যার, তাহলে শুরু করা যাক আজকে ক্লাস 7 এর ক্লাস। হ্যাঁ, আমরা শুরু করি। প্রিয় ছাত্ররা, আজকের আমাদের আলোচনার বিষয় মুঘল সাম্রাজ্য। তো শুরুতে আমরা একটু জেনে নিই যে মুঘল কারা। মোগল এবং তুর্কি বা তাতার এই দুই দুর্ধর্ষ গোষ্ঠীর যে উত্তরসূরি, তারাই ইতিহাসে মুঘল নামে পরিচিত। এই মুঘলরা আমাদের ভারতবর্ষে ষোড়শ শতক থেকে, অর্থাৎ 1526 খ্রিস্টাব্দ থেকে আমরা দেখব 19 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মোগলরা প্রায় 330 বছর ভারতবর্ষে তারা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, শাসন করেছিলেন। ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এখন এই বাবর সম্পর্কে কিছু তথ্য আমাদের জানা দরকার, তোমরা জানলে খুশি হবে। বাবর তখন তার বয়স এই ধরো তোমাদের মতো, অর্থাৎ মাত্র 12 বছর। এই 12 বছর বয়সে বাবর তুর্কিস্তানের একটা জায়গাটার নাম হচ্ছে ফরগানা। এই ফরগানার তিনি শাসক হয়েছিলেন। এখন কিছুদিন বাদে তিনি দুর্ভাগ্য যে তিনি সিংহাসনচ্যুত হয়েছিলেন, তিনি রাজ্যচ্যুত হয়েছিলেন, এমনকি তিনি তার গৃহচ্যুতও হয়েছিলেন, বাড়ি থেকেও বিতাড়িত হয়েছিলেন। এই অবস্থায় বাবর কিন্তু হতাশ হননি, নিরাশ হননি। তিনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে থাকলেন। ঘুরতে ঘুরতে একসময় তার নজর পড়ল ভারতবর্ষের দিকে। এই ভারতবর্ষে তখন সুলতানরা শাসন করছেন। শেষ সুলতান ইব্রাহিম লোদি, লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি তখন দিল্লি শাসন করছেন। বাবর যখন দিল্লি অভিযান করার জন্য অগ্রসর হলেন, এই খবর পেয়ে ইব্রাহিম লোদি তিনি কি করলেন, তিনি তখন বাবরকে বাধা দেওয়ার জন্য এগিয়ে গেলেন। উভয়ের মধ্যে যেখানে সাক্ষাৎ হলো সে জায়গাটার নাম হচ্ছে পানিপথ, বর্তমানে যেটা হরিয়ানা প্রদেশে। তোমরা মানচিত্রের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে পানিপথে উভয়ের মধ্যে সাক্ষাৎ হলো। এই যে পানিপথে যে যুদ্ধটা উভয়ের মধ্যে হলো, এটাকে বলা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। এটা হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। তো পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়লাভ করলেন। এখন এখানে আরেকটা তথ্য তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে ইব্রাহিম লোদির সেনা সংখ্যা ছিল 1 লক্ষের বেশি, আর বাবরের সৈন্য সংখ্যা কিন্তু মাত্র 12,000। তাহলে এই 12,000 সৈন্য নিয়ে বাবর কি করে ইব্রাহিম লোদির বিরুদ্ধে জয়লাভ করলেন? এখানে বাবর একটা বিশেষ যুদ্ধ কৌশল নিয়েছিলেন। কি সেই যুদ্ধ কৌশল? এই যুদ্ধ কৌশলকে বলা হচ্ছে তুলঘুমা ও রুমি পদ্ধতি। কী ছিল এই পদ্ধতি? বাবরের সঙ্গে যে দ্রুতগতি সম্পন্ন দুর্ধর্ষ যে অশ্বারোহী বাহিনী ছিল, বাবর প্রথমে তাদেরকে 3টে ভাগে ভাগ করলেন। ভাগ করে ইব্রাহিম লোদির সেনার ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে এবং পেছন দিক দিয়ে, অর্থাৎ 3 দিক দিয়ে আক্রমণ করলেন। আর বাবর কী করলেন, কিছু বাছাই করা সৈন্য নিয়ে ইব্রাহিম লোদির সেনাবাহিনীর সামনে প্রথমে কিছু গরুর গাড়ি এবং ঠেলা গাড়ি জড়ো করে তার উপরে মাটির ঢিপি বানিয়ে দিলেন, দিয়ে তার উপরে তার সঙ্গে থাকা যে কামানগুলো, সেই কামানগুলো তার উপরে বসিয়ে দিলেন। ব্যাস, এবার সামনে থেকে তিনি আক্রমণ করলেন। এই যে চারদিক দিয়ে ইব্রাহিম লোদির সেনাবাহিনী আক্রান্ত হলো, তারা দিশেহারা হয়ে গেল। এবং এই যুদ্ধে এই কৌশল অবলম্বন করে বাবর কী করলেন, তিনি এই রুমি পদ্ধতি অবলম্বন করে তিনি জয়লাভ করলেন।
যুদ্ধক্ষেত্রে ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হলেন। ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো। তবে হ্যাঁ, বাবরকে আরও দুটো যুদ্ধ করতে হয়েছিল। একটা হচ্ছে খানুয়ার যুদ্ধ, যেটা তিনি করেছিলেন রাজপুতদের বিরুদ্ধে। আর একটি যুদ্ধ তিনি গোগরা বা ঘরঘরার যুদ্ধ, যেটা তাকে আফগানদের বিরুদ্ধে করতে হয়েছিল। এই তিনটি যুদ্ধের মধ্যে দিয়ে বাবর মোটামুটি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। কিন্তু অল্প দিনের মধ্যেই, মাত্র 48 বছর বয়সে বাবর মারা গেলেন। বাবরের মৃত্যুর পর যিনি মুঘল সম্রাট হলেন তিনি হচ্ছেন বাবরের পুত্র হুমায়ুন। এই হুমায়ুন কথার একটা অর্থ আছে। হুমায়ুন কথার অর্থ হচ্ছে সৌভাগ্য। কিন্তু দেখো, হুমায়ুনের দুর্ভাগ্য যে এই তার নামের সঙ্গে তার ভাগ্যের কোনো মিল ছিল না। হুমায়ুন সিংহাসনে বসার পর তিনি লক্ষ্য করলেন বর্তমান যেটা বিহার, এই বিহারে একজন আফগান নেতা, তার নাম হচ্ছে শের খাঁ। এই শের খাঁ ষড়যন্ত্র করছে, শক্তিশালী হয়ে উঠছে। হুমায়ুন তখন কি করলেন? হুমায়ুন তখন এই শের খাঁকে বাধা দেওয়ার জন্য তিনি অগ্রসর হলেন। এবং আমরা দেখব যে দুটো যুদ্ধ হচ্ছে, একটা হচ্ছে চৌসার যুদ্ধ আর একটা হচ্ছে বিলগ্রামের যুদ্ধ। কিন্তু এই দুটো যুদ্ধতেই হুমায়ুন পরাস্ত হলেন। এবং শুধু পরাস্ত হলেন না, তিনি দিল্লি ছেড়ে, ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন। ফলে কি হলো? দিল্লিতে প্রতিষ্ঠিত হলো 5 বছরের জন্য আবার আফগান শাসন। এই শের খাঁ শের শাহ উপাধি ধারণ করে 1540 থেকে 1545 পর্যন্ত দিল্লিতে আফগান শাসন প্রতিষ্ঠা করলেন। তারপরে কি হলো? তারপরে যেটা হলো সেটা হচ্ছে অত্যন্ত, হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা কথা তোমাদের বলি। এই শের খাঁ বা যাকে আমরা শের শাহ বলছি, তার কিন্তু প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। তো এই ফরিদ খাঁ তিনি নিজে হাতে একটা শের বা বাঘ মেরেছিলেন, সেখান থেকে তার নাম হয়েছিল শের খাঁ, এবং তিনি শের শাহ উপাধি ধারণ করে সিংহাসনে বসেছিলেন। শের শাহ ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত উজ্জ্বল একটি নাম এবং উজ্জ্বল হয়ে আছেন, যে কারণে সেটা হচ্ছে শের শাহ এই সময় উল্লেখযোগ্য কিছু সংস্কার সাধন করেছিলেন। অর্থাৎ শের শাহ তার সংস্কারগুলোর জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। কি সেই সংস্কার? দেখো, শের শাহ সেই 16 শতকে তিনি উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষের কৃষকদের যদি উন্নতি না হয় তাহলে ভারতবর্ষের উন্নতি হবে না, অর্থনীতির উন্নতি হবে না। তাই তিনি কৃষকদের উন্নতির জন্য তিনি কৃষকদের পাট্টাদানের ব্যবস্থা করেছিলেন। তারপর তিনি এটাও উপলব্ধি করেছিলেন যে কিছু রাস্তা তৈরি করতে হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে। এই জন্য তিনি বেশ কিছু বড় বড় রাস্তা বানিয়েছিলেন। তো এই রাস্তাগুলোর মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য একটি, সেটা হচ্ছে সড়ক-ই-আজম। তোমরা যে রাস্তাকে এখন জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বলে জানো, ওই ছবির দিকে দেখো পুরানো যে জিটি রোড সেটা কেমন ছিল। এছাড়া তিনি আরও কী করেছিলেন? তিনি ওই রাস্তার পাশে পাশে সরাইখানা তৈরি করেছিলেন। কেন? যাতে পথিকরা বিশ্রাম করার সুযোগ পায়। এছাড়া তিনি আরও একটি উল্লেখযোগ্য সংস্কার করেছিলেন, দ্রুত ডাক ব্যবস্থা। এখন আজকের দিনের মতো তখন তো সবার হাতে হাতে তো ওই মুঠোফোন ছিল না। তাই তিনি কী করেছিলেন? তিনি দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় খবর পাঠানোর জন্য ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেছিলেন। পাশাপাশি তিনি আরও একটি জিনিস করেছিলেন, সেনাবাহিনীতে দুর্নীতি রোধ করার জন্য তিনি দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। যাই হোক, 5 বছর বাদে শের শাহ একটা আকস্মিক দুর্ঘটনায় মারা গেলেন। মারা যাওয়ার পর তার যে উত্তরসূরি যারা, তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আমরা দেখব যে হুমায়ুনের পুত্র আকবর তিনি দিল্লি অভিযান করছেন। এবং ঠিক 30 বছর বাদে, অর্থাৎ 1556 খ্রিস্টাব্দে তিনি তার অভিভাবকের সাহায্য নিয়ে, অর্থাৎ তখন আকবরের বয়স ছিল মাত্র 13 বছর, এই জন্য তিনি তার অভিভাবকের সাহায্য নিয়ে আফগানদের বিরুদ্ধে লড়াই করলেন। এবং এই যে লড়াই হলো ওই পানিপথে, এবং একে বলা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তো এই যুদ্ধে তিনি জয়লাভ করলেন, এবং আমরা বলতে পারি এই যুদ্ধের পর ভারতবর্ষে প্রকৃত অর্থে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এবার এই আকবর, তার সম্পর্কেও একটু আমাদের জানতে হবে। এই আকবর কিন্তু লেখাপড়া জানতেন না, কিন্তু বিদ্বান এবং বিদ্যার প্রতি, বিদ্বানদের এবং বিদ্যার প্রতি তার
অসম্ভব আকর্ষণ ছিল। যা কিছু ভালো সেগুলো তিনি শুনতেন, গ্রহণ করতেন। তাই তিনি কি করেছিলেন, তিনি তার রাজসভায় বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন বিষয়ের পণ্ডিত মানুষদের এনে তিনি তার রাজসভায় জায়গা করে দিয়েছিলেন, তাদের পৃষ্ঠপোষকতা করতেন। এদেরকে একসাথে বলা হচ্ছে নবরত্ন। তোমরা ছবিতে নবরত্ন সভাটা দেখো। এরকম যারা ছিলেন তাদের মধ্যে বীরবল, যার নানান গল্প তোমরা শুনেছো, হ্যাঁ, বীরবল, আবুল ফজল প্রখ্যাত ঐতিহাসিক, এছাড়া তানসেন বিখ্যাত গায়ক, হ্যাঁ, টোডরমল তার প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী ছিলেন। এদেরকে নিয়ে হলো এই নবরত্ন সভা। এবার আকবরের পর যিনি মোগল সিংহাসনে বসেছিলেন তিনি হচ্ছেন জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরের সময় একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল আমাদের এই বাংলাতে, যেটাকে বলা হচ্ছে 12 ভূঁইয়াদের আক্রমণ। 12 ভূঁইয়া কারা? ভূঁইয়া মানে জমিদার। এই বাংলায় 12 জন জমিদার এই সময় জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। একে বলা হচ্ছে যে 12 ভূঁইয়াদের বিদ্রোহ। এবার জাহাঙ্গীরের পর যিনি মোগল শাসক হলেন তিনি হচ্ছেন শাহজাহান বা শাহজাহান। তার কথা তোমরা অনেকেই জানো। তিনি অনেক কিছু, যেমন ময়ূর সিংহাসন বানিয়েছিলেন, তিনি তাজমহল বানিয়েছিলেন, তিনি লালকেল্লা বানিয়েছিলেন, দেওয়ানি আম, দেওয়ানি খাস, অনেক বিষয়। তোমরা বড় হয়ে একটু দিল্লি বা আগ্রায় যাবে, এগুলো দেখতে পাবে। যারা যাওনি তারা অবশ্যই যাবে। এগুলো কিন্তু শাহজাহান করেছিলেন। এবং শাহজাহানের পরে আমরা দেখব যিনি মোগল সম্রাট হচ্ছেন তিনি হচ্ছেন ঔরঙ্গজেব। তো এই ঔরঙ্গজেবের সময় আমরা দেখব যে ভারতবর্ষের যে বিস্তার সেটা প্রায় সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, দক্ষিণ ভারতেও অনেকটা জায়গা ছড়িয়ে পড়েছিল। কিন্তু তার ভুল নীতি, দাক্ষিণাত্য নীতি, এই নীতির ফলে আমরা দেখব যে মোগল সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে চলে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে মোগল সাম্রাজ্যের কিন্তু একটা প্রথম পর্ব। মোগল সাম্রাজ্য এখানেই শেষ হয়ে যায়নি। তারপরেও কিন্তু আমরা আগেও বলেছি, আবারও বলছি, 1857 খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহ হচ্ছে তখন দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে মুঘল সম্রাট, ওনাকেই বলা হচ্ছে শেষ মুঘল সম্রাট। সুতরাং এই পর্যন্ত কিন্তু মোগল সাম্রাজ্য বিস্তৃত ছিল। ব্যাস, এবার স্যার আমরা একটু প্রশ্নের দিকে যাই। পড়ুয়ারা ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন করেছে, আমরা দেখে নেব প্রথম প্রশ্ন। খানোয়ার যুদ্ধের সময় বাবর তার যোদ্ধাদের ধর্মযোদ্ধা বা গাজী বলে কেন সম্বোধন করেছিলেন? প্রিয়াংশু চক্রবর্তী এই প্রশ্নের উত্তর জানতে চায় স্যার। বাহ, খুব ভালো প্রশ্ন। বাবর কেন তার যোদ্ধাদের ধর্মযোদ্ধা বলছেন? আসলে তাকে তো যুদ্ধ করতে হয়েছিল রাজপুতদের বিরুদ্ধে। সুতরাং এই স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে তিনি তার সৈনিকদের উদ্বুদ্ধ করার জন্য তিনি বলেছিলেন যে গাজী মানে ধর্মযোদ্ধা, হ্যাঁ, তোমরা গাজী, তোমরা ধর্মের জন্য লড়াই করছো, সুতরাং সবটাই দিয়ে, সবটা উজাড় করে দিয়ে তোমাদের লড়তে হবে। তাই তিনি তার সেনাবাহিনীকে গাজী বা ধর্মযোদ্ধা বলেছিলেন। বেশ, আমরা দেখে নেব পরের প্রশ্ন। তোমাদের করাই পরের প্রশ্নটা আমরা দেখে নেব কি রয়েছে। আকবরকে কেন মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? অয়ন বেরাই প্রশ্ন করেছে। এই প্রশ্নের উত্তর আমরা নেব পুরুলিয়া জেলা স্কুলের শিক্ষক মৃত্যুঞ্জয় কর্মকারের থেকে সরাসরি। স্যার, মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা আকবর, বাবর নয়। কেননা 1526 খ্রিস্টাব্দে বাবর ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করলেও তা স্থায়ী হয়নি। হুমায়ুনের আমলে তা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। হুমায়ুন তা পুনরুদ্ধার করলেও সেই সাম্রাজ্য ছিল দুর্বল, মেরুদণ্ডহীন, কাঠামোহীন। প্রকৃত প্রতিষ্ঠাতা আকবর এই কারণে প্রথমত মোগল আফগান দ্বন্দ্বের চূড়ান্ত মীমাংসা ঘটিয়েছিলেন আকবর। অর্থাৎ এই দ্বন্দ্বের 30 বছরের এই দ্বন্দ্বের উপরে নির্ভরশীল ছিল আগামী দিনে ভারতবর্ষ কে শাসন করবে, মোগল না আফগান। দ্বিতীয়ত রাজনৈতিক ঐক্য স্থাপনের কীর্তি আকবরের। আকবর একটি স্থায়ী সেনাবাহিনী গঠন করে কাবুল, কান্দাহার, কাশ্মীর, উত্তরপ্রদেশ, উত্তর ভারত থেকে একবারে বাংলা, উড়িষ্যা, বেরার, আহমদনগর এবং গুজরাট এর মধ্যবর্তী এক বিস্তৃত ভূখণ্ডে আধিপত্য স্থাপন করেন। অর্থাৎ সাম্রাজ্যিক ঐক্য স্থাপনের কৃতিত্ব আকবরের। তৃতীয়ত প্রশাসনিক ঐক্য। আকবর বিস্তৃত সাম্রাজ্যের প্রশাসনিক ঐক্য স্থাপনের ক্ষেত্রে একটি সুবিন্যস্ত স্তর
নির্মাণ করেছিলেন। একেবারে কেন্দ্রীয় প্রশাসন, তারপর সরকার, তারপর সুবা এবং পরগনা, ক্রমে মহল এবং গ্রাম, এই বিন্যাস ঘটিয়ে প্রশাসনের তিনি একই সঙ্গে একই আইন, একই বিচার সারা সাম্রাজ্যে প্রবর্তন করলেন। যোগ্যতা ভিত্তিক নিয়োগ নীতিটিও গ্রহণ করলেন। অর্থনৈতিক ভিত্তি স্থাপন অন্যতম পয়েন্ট একটি। আকবর সুনির্দিষ্ট মুদ্রামান এবং টোডরমলের অভিজ্ঞতায় কাজে লাগিয়ে একটি যুক্তিসম্মত ভূমি রাজস্ব বন্দোবস্ত প্রবর্তন করে শিল্প বাণিজ্যে পৃষ্ঠপোষকতা করে তিনি সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি স্থাপন করলেন। নেক্সট হলো তাৎপর্যপূর্ণ বিষয় ভাবগত ঐক্য। আকবর ভাবগত ঐক্য স্থাপনের ক্ষেত্রে শুল ইকুল অর্থাৎ পরমত সহিষ্ণুতা নীতি গ্রহণ করলেন যোগ্যতা ভিত্তিক নিয়োগ নীতি। রাজপুতদের প্রতি বিশেষ নীতি গ্রহণ করেছিলেন। তিনি অভিজাতন্ত্রে ভারসাম্য আনতে পেরেছিলেন, দিন-ইলাহি প্রবর্তনের চেষ্টা করেছিলেন, জিজিয়া করে বিলোপ সাধন করেছিলেন এবং এই সবের মধ্য দিয়ে গুণীজনদের সমাদর করেছিলেন। এই সবের মধ্য দিয়ে তিনি বাস্তবে কিন্তু সাম্রাজ্যের একটা ভাবগত ভিত্তি নির্মাণ করেন, অর্থাৎ বিদেশি মোগল সাম্রাজ্য হয়ে গেল ভারতীয় মোগল সাম্রাজ্য। তাই আমরা শেষে বলতে পারি যে আকবরের প্রচেষ্টা ছাড়া বাবরের মোগল বিজয় এক খণ্ডিত উপাখ্যানে পরিণত হতো। তাই আকবরই প্রকৃত প্রতিষ্ঠাতা। স্যার অনেক ধন্যবাদ। আমরা সরাসরি স্যারের থেকে উত্তর নিয়ে নিলাম। আমরা তোমাদের করার পরের প্রশ্নটা দেখে নেব। অনুভব পাল একটা প্রশ্ন করেছে, দেখবো তার করা প্রশ্নটা। আমি অনুভব পাল, বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। আমার আজকের প্রশ্ন, কী ধরনের রণকৌশল ব্যবহার করে ভারতীয় উপমহাদেশে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? বেশ, আমরা এই প্রশ্নের উত্তর আগে স্যারের থেকে নিয়ে নেবো। স্যার অনুভব, আমরা আলোচনার সময় কিছুটা বলেছি, আবারও বলছি, খুব ভালো প্রশ্ন। এই যে বাবর যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তাকে আমরা বলেছি তুলঘুমা ও রুমি পদ্ধতি। আসলে এই পদ্ধতি তিনি শিখেছিলেন উজবেক ও তুর্কিদের কাছ থেকে তিনি এই যুদ্ধ কৌশল শিখেছিলেন। সে কৌশলটা কি? সেই কৌশলটা হচ্ছে, আমি আগেও বলেছি আবারও বলছি, যে প্রথমে 3 দিক দিয়ে শত্রু সৈন্যকে ঘিরে ফেলো, তারপরে তাদের উপরে আক্রমণ করো। এবার শত্রু সৈন্য যখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাবে তখন সামনে থেকে তাদেরকে আক্রমণ করো, অর্থাৎ 4 দিক দিয়ে ঘিরে তাদের উপরে আক্রমণ হানাও। তাহলে শত্রু সৈন্য বিচ্ছিন্ন হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এইভাবে শত্রু সৈন্যকে ধ্বংস করো। এই কৌশল নিয়েই কিন্তু, যাকে আমরা বলছি রুমি কৌশল, তোমরা ছবিতে ওটা দেখেছো বা আর একটু দেখে নাও, এই রুমি কৌশল ওই আবারও বলছি যে মহাভারতে সেই অভিমন্যুকে মারার জন্য যে চক্রব্যূহ রচনা করা হয়েছিল, সেই চক্রব্যূহের মতো পদ্ধতি হচ্ছে এই রুমি কৌশল ও তুলঘুমা পদ্ধতি। এই পদ্ধতিতে বাবর যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। বেশ, আমরা এই প্রশ্নের উত্তর জানলাম। তোমরাও তোমাদের প্রশ্ন করতে পারো। স্ক্রিনের উপরে যাওয়া যে দুটো নাম্বার, সেই দুটো নাম্বারে ফোন করে সরাসরি স্যারের কাছে তোমাদের প্রশ্ন রাখতে পারো। তবে অবশ্যই টেলিভিশন স্ক্রিনের সাউন্ড মিউট করে তবেই ফোনটা করো। আমরা পরের প্রশ্নটা আগে দেখে নেব তোমাদের করা। মুঘল রাজপুতদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? নির্মাল্য ভূঁইয়া জিজ্ঞেস করছে। স্যার হ্যাঁ নির্মাল্য, তোমার এই প্রশ্নের এক কথায় উত্তর হচ্ছে যে মুঘল রাজপুতদের সম্পর্ক ছিল অম্লমধুর। হ্যাঁ, অর্থাৎ কোথাও সুসম্পর্ক, কোথাও আবার একটু অম্ল, মানে অ্যাসিডিটি আছে, সেখানে ক্ষার আছে। কেমন? দেখো, বিশেষ করে আকবর তিনি কিন্তু উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষে শুধু মুসলমান শাসন হয়ে থাকলে হবে না, তাকে হতে হবে মুঘল সম্রাট, সমগ্র ভারতবর্ষের সম্রাট হতে হবে। তাই জন্য তিনি সেই সময় ভারতবর্ষে যে রাজপুত, যারা দুর্ধর্ষ জাতি এবং হিন্দুরা, এদের সঙ্গে প্রথমে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলেন। বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে এদেরকে বড় বড় রাজপদে বসিয়ে সুসম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন এবং তিনি সেখানে সফল হয়েছিলেন। যেখানে তিনি সফল হননি, যেমন মেবার, মেবারের রানা সংগ্রাম সিংহ
এবং শেষ পর্যন্ত আমরা দেখব রানা প্রতাপ, যার কথা তোমরা পরবর্তীকালে আরো বিস্তারিতভাবে জানবে। এই রানা প্রতাপ তিনি কিন্তু কখনোই মুঘলদের বশ্যতা স্বীকার করেননি। তিনি বনে জঙ্গলে কাটিয়েছেন, তবুও তিনি মুঘলদের বশ্যতা স্বীকার করেননি। সুতরাং আমরা দেখব যে রাজপুতদের সাথে কিন্তু এই মুঘলদের সম্পর্ক ছিল, ওই আগেই বললাম, অম্ল মধুর সম্পর্ক। বেশ, আমরা একজন পড়ুয়া ইতিমধ্যে টেলিফোন লাইনে ফোন করেছে তার প্রশ্ন করার জন্য। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। আমার প্রশ্নটা হলো দক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের ওপর কি প্রভাব ফেলেছিল? বেশ, তুমি শুনতে থাকো সুপ্রিয়া, স্যার উত্তর দিয়ে দেবেন। স্যার, খুব ভালো প্রশ্ন। যে দক্ষিণাত্য ক্ষত বা দাক্ষিণাত্য ক্ষত, যাকে আমরা ইংরেজিতে বলছি ডেকান আলসার, এটা মুঘল সাম্রাজ্যের উপরে কি প্রভাব ফেলেছিল? দেখো তো, আমি একটু আগে যেটা বললাম যে এই পর্বের শেষ শক্তিশালী মুঘল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেব একটা ভুল করেছিল, যেটা কিন্তু আকবর করেননি। সেটা কি? ঔরঙ্গজেব দক্ষিণ ভারতের উপরে অর্থাৎ দাক্ষিণাত্যে পরিপূর্ণ মুঘল আধিপত্য কায়েম করার জন্য তিনি সেখানকার দুটো স্বাধীন রাজ্য, একটা হচ্ছে বিজাপুর আর একটা হচ্ছে গোলকুন্ডা, তো এই দুটো রাজ্য তিনি জয় করেছিলেন। যদি এখানে কিন্তু তার একটু তিনি কূটকৌশলের অভাব তার বলতে হবে। কারণ হচ্ছে ওই দুটো রাজ্য নিজেদের মধ্যে সবসময় দ্বন্দ্ব কলহে লিপ্ত থাকতো। ফলে কি হতো? ফলে তারা দ্বন্দ্ব কলহ করে সেখানে নিজেরাই দুর্বল হয়ে পড়তো। কিন্তু ঔরঙ্গজেব যখন এই দুটো রাজ্য দখল করে নিলেন, সেই সুযোগে দক্ষিণ ভারতে আর কোনো শক্তিশালী কোনো রাজা নেই, তখন মারাঠারা সেই সুযোগে শক্তিশালী হয়ে উঠল। অর্থাৎ আমরা দেখব শিবাজির নেতৃত্বে মারাঠারা সেখানে শক্তিশালী হয়ে উঠছে। আর এই মারাঠাদের দমন করার জন্য ঔরঙ্গজেব জীবনের শেষ 26 বছর ওই দক্ষিণ ভারতে কাটিয়েছিলেন। আর এদিকে উত্তর ভারত তখন আবার উত্তর ভারতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তো এই যে ঔরঙ্গজেবের ভুল নীতি, এটাকেই বলা হচ্ছে দাক্ষিণাত্য ক্ষত বা ডেকান আলসার। এটা কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের একটা যে নানান কারণ ছিল, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটা কারণ। একদমই স্যার, এই চ্যাপ্টার থেকে করা সাত্ত্বিক সরকারের প্রশ্নটা বরং আমরা দেখে নিই। আচ্ছা, নমস্কার, আমি সাত্ত্বিক সরকার। আমি সোনাপুর বিকাশ স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্ন হলো, মুঘল সাম্রাজ্যের সার্বভৌম শাসক বলতে কি বোঝানো হয়েছে? একদম সংক্ষেপে আমি স্যারের থেকে উত্তরটা আগে নিয়ে নেব। খুব সুন্দর। সার্বভৌম মানে হচ্ছে সমস্ত ভূমির উপর যার অধিকার। তো এখানে সমস্ত ভূমি বলতে গোটা পৃথিবী তো হতে পারে না। তো মুঘলরা যে অঞ্চলে তারা তাদের আধিপত্য কায়েম করেছিল, তার উপরে তাদের নিরঙ্কুশ প্রাধান্য ছিল। এই সার্বভৌম কথাটা তোমরা এখন জানবে, আমাদের ভারতবর্ষের সংবিধানেও কিন্তু সংবিধানের প্রস্তাবনায় এই সার্বভৌম কথাটা আছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষ কিন্তু কারোর অধীনে। এই যেমন এখন চীন, তোমরা হয়তো খোঁজ খবর রাখছো যে ভারতের উপরে আক্রমণ করছে, তাকে নানান বিধিনিষেধ চাপিয়ে দিচ্ছে, কিন্তু ভারত এগুলো মানবে না, মানার কথা নয়। এই যে ভারত নিজেই নিজের সিদ্ধান্ত নিচ্ছে, এটাকেই বলা হয় সার্বভৌম। বেশ, আজকের 7 ক্লাস আমরা শুনলাম স্যারের থেকে ডিটেলে। তবে অ্যাসাইনমেন্ট কি কি রয়েছে এক ঝলকে দেখে নেব। তোমরা চাইলে নোট ডাউন করতে পারো কিংবা মোবাইলে ছবিও তুলে নিতে পারো। প্রথম অ্যাসাইনমেন্ট, দেখে নেব পরের অ্যাসাইনমেন্ট কি রয়েছে। তৃতীয় অ্যাসাইনমেন্ট, জুনিয়র ক্লাসরুমের সময় হয়েছে ছোট্ট একটা বিরতির পর ফিরছে ক্লাস 8-এর ইতিহাস নিয়ে। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবারে ক্লাস 8-এর ইতিহাস যে চ্যাপ্টার পড়ানো হবে তা হলো বাংলার সমাজ সংস্কার আন্দোলন। তাহলে ম্যাম শুরু করা যাক ক্লাস। হ্যাঁ, প্রথমে বলি যে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া বা ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়ার 3টে আমরা ধারা দেখতে পাচ্ছি। প্রথম যে ধারাটা আছে সেটা হচ্ছে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন। এই বাংলায় সমাজ সংস্কার আন্দোলন ছাড়াও আরও দুটো ধারা আমরা দেখতে পাই। একটা হচ্ছে নারী শিক্ষা বা নারী সমাজের অগ্রগতি এবং পরবর্তীকালে জাতীয়তাবাদের উন্মেষ। তো এই যে প্রতিক্রিয়া 3টের মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন। বাংলায় সমাজ সংস্কার আন্দোলনের সূচনা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর।
পলাশীর যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয় এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হবার পর দেখা যাচ্ছে যে বাংলায়, শুধুমাত্র বাংলা নয়, বাংলাকে কেন্দ্র করে সমগ্র ভারতবর্ষে ওই সময় প্রতিষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে ঔপনিবেশিক পাশ্চাত্য শিক্ষার বিকাশ। এবং এই যে পাশ্চাত্য শিক্ষার বিকাশের ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে ভারতবর্ষে নতুন একটা শ্রেণীর উন্মেষ ঘটছে। এর আগে পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে দুটো মাত্র শ্রেণী ছিল সেই সময় ভারতবর্ষে, একজনরা হচ্ছে উচ্চবিত্ত শ্রেণী, আরেকজনরা হচ্ছে কায়িক শ্রমজীবী শ্রেণী। কিন্তু এই যে পাশ্চাত্য শিক্ষা বিস্তার এবং ইংরেজরা প্রশাসনিক ক্ষেত্রে নিয়োগের জন্য ইংল্যান্ড থেকে খরচা করে তাদের ইংরেজদের নিয়ে আসার পরিবর্তে ভারতবর্ষে করণিক পদে এবং বাবু পদে নিয়োগের জন্য তারা কি করলো, যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যমে ভারতীয় বা বাঙালিদের সেই পদে নিয়োগ করা শুরু করলো। এবং এই পদগুলো কিন্তু নিম্ন পদস্থ ছিল, উচ্চ পদে কিন্তু ইংরেজরাই ছিল, কিন্তু নিম্ন পদে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু যারা অবস্থান করছিল তারা প্রত্যেকেই ছিল মধ্যবিত্ত সম্প্রদায়। এই মধ্যবিত্ত সম্প্রদায়কে তিনটে ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে শিল্পজ মধ্যবিত্ত, যারা ব্যবসায়ী শ্রেণী; দুই হচ্ছে ভূমিজ মধ্যবিত্ত, যারা জমিদার শ্রেণী; এবং পরবর্তীকালে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিক্ষিত মধ্যবিত্ত। এই শিক্ষিত মধ্যবিত্ত কারা? এই শিক্ষিত মধ্যবিত্তই হচ্ছে যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, পাশ্চাত্য মানে কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত ভারতীয়। এদেরকে বলা হয় মধ্যবিত্ত ভদ্রলোক। তো এই মধ্যবিত্ত ভদ্রলোকদের মাধ্যমে ভারতবর্ষে, এবং এই যে মধ্যবিত্ত ভদ্রলোক তারা কিন্তু ইংরেজি শিক্ষার প্রতি যে শুধুমাত্র সহানুভূতিশীল ছিল তাই নয়, তারা জন্মগত দিক থেকে ভারতীয় হলেও ইংরেজদের মূল চেষ্টাই ছিল তারা যেন রুচি এবং আদর্শগত দিক থেকে ইংরেজ হয়। তাদের সেই লক্ষ্য কিন্তু এই মধ্যবিত্ত ভদ্রলোক যে সম্প্রদায় তৈরি হচ্ছে তারা কিন্তু সেটা পরিপূরণ করেছিল। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে চলে আসবো যে সমাজ সংস্কার আন্দোলনে। সেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সংবাদপত্র এবং জনমত গঠন। সংবাদপত্রের মধ্যে প্রথমেই আসছে 1780 খ্রিস্টাব্দে হিকির বেঙ্গল গেজেট। হিকি বেঙ্গল গেজেটে কি করা হয়েছিল, তিনি নির্ভীক, তিনি কিন্তু একজন ইংরেজ ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু একটা নির্ভীক এবং নিরপেক্ষ খবর পরিবেশন করতেন, যার ফলে হিকিকে গ্রেপ্তার করা হয়েছিল ফলস্বরূপ। এবং শুধু হিকি নয়, হিকির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেই সময় শ্রীরামপুর মিশন বা ব্যাপটিস্ট মিশনে 1818 খ্রিস্টাব্দে সমাচার দর্পণ, সেটা হচ্ছিল একটি সাপ্তাহিক পত্রিকা, এবং দিগদর্শন, সেটা ছিল একটি মাসিক পত্রিকা। তার মাধ্যমেও কিন্তু কি করা হয়েছে, এই যে ব্রিটিশদের যে শিক্ষানীতি শুধু নয়, ব্রিটিশদের সমালোচনা করেও কিন্তু সেখানে নিরপেক্ষ খবর প্রকাশিত করা হতো। আচ্ছা, প্রথমেই বলে দিই হিকির বেঙ্গল গেজেটটাও কিন্তু একটি মাসিক পত্রিকা ছিল। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সোজা চলে যাব সমাজ সংস্কার আন্দোলনের মধ্যে, যার পুরোধা ছিলেন, যাকে আমরা ভারত পথিক বলি। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক আখ্যা দিয়েছিলেন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে উপাধি দিয়েছিলেন রাজা। তো তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আমাদের রামমোহন রায়। তো তাকে বলা হয় ভারতের নবজাগরণের অগ্রদূত। এবং শুধু নবজাগরণের অগ্রদূত এই কারণেই বলা হয় না যে শুধুমাত্র যে তিনি শিক্ষা সংস্কার করেছিলেন বা ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন, ধর্ম সংস্কার করেছিলেন বা পৌত্তলিকতা বিরোধী আন্দোলন করেছিলেন, তাই নয়। তাকে আমরা অন্যতম স্মরণীয় একটি সমাজ সংস্কারক হিসেবে দেখব। তার অন্যতম কারণই হচ্ছেন সতীদাহ প্রথা নিবারণের জন্য তার যে প্রচেষ্টা, সেটার জন্য তাকে কিন্তু আমরা আজও স্মরণীয় করে রেখেছি। এবং সেই সময় যে সময় সতীদাহ প্রথা নিবারণ হচ্ছে, আমরা জানি যে সতীদাহ প্রথা বা সহমরণ প্রথাটা কি। সহমরণ প্রথা হচ্ছে সেই সময়, মানে সেই সমকালীন যুগ থেকে আমরা দেখতে পাচ্ছি, সেই সুলতানি যুগ থেকে, মানে একমাত্র মোহাম্মদ বিন তুগলক বাদ দিয়ে বাকি যে সকল সুলতানরা ছিলেন, পরবর্তীকালে আকবর এবং জাহাঙ্গীর এই নৃশংস প্রথাটা তুলে দিয়েছিলেন। এতে কী করা হয়েছিল না, সেই সময় জানি যে বাচ্চা মেয়েদের যাদের ধরো বয়স হচ্ছে 9 থেকে 12 বছর, তাদেরকে বিয়ে বা বিবাহ দেওয়া হতো। হ্যাঁ, গৌরীদান প্রথার মাধ্যমে বিবাহ দেওয়া হতো বয়স্ক মানুষদের সাথে, এবং তারা যখন মারা যেত তখন কৌলিন্য প্রথা, এবং মুঘল যুগ থেকে, সুলতানি যুগ থেকে দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু চলে আসছে। কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত তাদেরকে কি করা হতো না, সেই মেয়েদেরকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হতো তার স্বামীর সঙ্গে চিতায়। তো এরকম যে একটা নৃশংস বর্বর একটা প্রথা, এই প্রথাটার বিরুদ্ধাচরণ কিন্তু প্রথম করলেন রাজা রামমোহন রায়। তার বিখ্যাত সংবাদ কৌমুদীতে তিনি লিখলেন, সহমরণ বিষয়ে প্রবর্তক এবং নিবর্তকের কৌমুদী সংবাদ।
তো এই যে সংবাদ কৌমুদীতে প্রথম প্রকাশিত হলো এই যে সতীদাহ প্রথা নিবারণ, এবং তিনি সেই সময়কার যিনি লর্ড আমহার্স্টকে চিঠিও লিখেছিলেন সেই বিষয় যে সতীদাহ প্রথা নিবারণ করা হোক। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে লর্ড বেন্টিং 1829 খ্রিস্টাব্দে তিনি কি করলেন, 17 নম্বর রেগুলেশনের মাধ্যমে এই বর্বরচিত প্রথার অবসান ঘটালেন। তো সতীদাহ প্রথা নিবারণ হলো বটে, কিন্তু সতীদাহ প্রথা নিবারণের পর কি হলো, যারা এতদিন সতী হচ্ছিল তো তারা তো এবার আর সতী হচ্ছে না, তারা তো এখন বাল্যবিধবা হয়ে যাচ্ছে। তো বাল্যবিধবাদের কি হবে? তো বাল্যবিধবাদের জন্য দেখা যাচ্ছে রাজা রামমোহন রায় কিন্তু প্রচেষ্টা শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মারা যাবার পর যে হাল ধরলেন যিনি, তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বাল্য বিবাহের বিরুদ্ধাচরণ তিনি করলেন এবং বললেন যে বাল্য বিধবা, এই যে বিধবা বিবাহ প্রবর্তন করা উচিত, কারণ এই মেয়েদের যারা তাদেরকে একাদশীর বিধান দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হচ্ছে, তাদেরকে বিভিন্ন আচার অনুষ্ঠান মেনে চলতে হচ্ছে, ওইটুকুনি বাচ্চা বাচ্চা মেয়েদের। তো সেই কারণেই দেখতে পাচ্ছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এই যে বিধবা বিবাহ যাতে প্রবর্তন করা যায় তার জন্য তিনি কিন্তু সচেষ্ট হলেন। হ্যাঁ, এই সময় বিধবাদের জীবন ছিল তো ভয়ঙ্কর। তারা মানে আতপ চাল খেতে হবে, একদম তাদেরকে এক ঘরে করে রাখা হতো, যেহেতু তারা বিধবা ছিল, বিছানায় তারা শুতে পারবে না, তারা একটা বস্ত্র ছোঁয়া লাগবে না কারুর, এরকম বিভিন্ন মানে নিয়ম ছিল। আর মনে পড়লো সতীদাহ প্রথাকে কেন্দ্র করে সত্যেন্দ্রনাথ দত্ত একটি বিখ্যাত কবিতা আছে, সেটা হচ্ছে বেনু বিনা কাব্য সহমরণ কবিতা। সেই কবিতাটা হচ্ছে যে কি জানো, জিজ্ঞাসিছ পোড়া কেন বা শুনিবে তা শোনো তবে মা। তো এই যে দুঃখের কথা বলিব কারে বা, তো এই যে কবিতাটার মাধ্যমে কিন্তু সত্যেন্দ্রনাথ বলে দিচ্ছেন যে কি সাংঘাতিক একটা পরিস্থিতি সেই সময়কার। তো বিদ্যাসাগরের যে আমরা দেখতে পাচ্ছি যে ভূমিকা, এখন আমাদের বিদ্যাসাগরের 200 বছর জন্ম চলছে, 200 বছর জন্ম শতবার্ষিকী। তো বিদ্যাসাগরের প্রথম আমরা দেখতে পাচ্ছি যে তিনি 1000 জন মানুষের, বিখ্যাত মানুষের, তার মধ্যে দেবেন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, অক্ষয় কুমার দত্ত রয়েছেন, তাদের সব সই নিয়ে তিনি কিন্তু সেই সময় ইংরেজদের কাছে, সেই সময় ইংরেজ গভর্নর ছিলেন হচ্ছেন লর্ড ডালহৌসি, তো লর্ড ডালহৌসির কাছে তিনি সেই পত্রটা দিলেন। তার ছবিও তোমরা ম্যাপে, তোমরা ইয়েতে দেখতে পাচ্ছ, আমাদের প্রজেক্টরে দেখতে পাচ্ছ, স্বাক্ষরের ছবি রয়েছে। এবং এর বিরুদ্ধাচরণ করলেন, এই বিধবা বিবাহ আন্দোলনের বিরুদ্ধাচরণ করলেন রাধাকান্ত দেবের মতো একজন প্রগতিশীল মানুষ। তিনি 36,753টি সই নিয়ে সেটা আবার লর্ড ডালহৌসির কাছে পাঠালেন, এবং দেখতে পাচ্ছি যে শেষ পর্যন্ত কিন্তু 1856 সালে ডিসেম্বর মাসে কিন্তু এই বিধবা বিবাহ আইনকে সম্মতি দেওয়া হয়। এবং এই বিধবা বিবাহ আইনে প্রথম যাকে বিয়ে দেওয়া হয়েছিল তিনি হচ্ছেন সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন, তার নাম ছিল শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল বিধবা কালীমতি দেবীর, এবং নিজ পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গেও কিন্তু তিনি পরবর্তীকালে তিনি বিবাহ দিয়েছেন। এবং এই বিধবা বিবাহ প্রবর্তনের জন্য তিনি সেই সময় দেখা যাচ্ছে প্রায় 86,000 টাকা খরচা করেছেন। সেই সময় 86,000 টাকা খরচা করেছিলেন। তো ম্যাম, আমরা আবারও বিস্তারিত যাব, একটু থামাচ্ছি, একজন পড়ুয়া ইতিমধ্যে ফোন করেছেন, তার প্রশ্ন রয়েছে। হ্যালো। হ্যাঁ বলো। আমি বলছি। তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু সরে কথা বলবে প্লিজ, তাহলে তোমার প্রশ্নটা আমরা শুনতে পাবো। হ্যাঁ, তোমার প্রশ্নটা করো। সমাজ সংস্কার আন্দোলনে বেশ, শুনতে থাকো। সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ, সেটাই বলছি, আলোচনা হচ্ছে। তো সমাজ সংস্কার আন্দোলনে যেটা পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখো যে একটা পটচিত্র রয়েছে, একদম বীরসিংহ গ্রাম থেকে পটচিত্রটা নিয়ে আসা হয়েছে। তো এই যে বিধবা বিবাহ প্রবর্তন করছেন এবং পেছনে বিদ্যাসাগর দাঁড়িয়ে রয়েছেন, বিধবারা তাকে আশীর্বাদ করছেন। দেখো দ্বিতীয় পটচিত্রে রয়েছে বিধবারা তাকে আশীর্বাদ করছেন। তার কারণ হচ্ছে বিধবাদের যে সাংঘাতিক বর্বর মানে একটা নৃশংস প্রথার মধ্যে থেকে তাদেরকে যে বার করে নিয়ে এলেন বিদ্যাসাগর, তো সেই কারণেই বিদ্যাসাগরের প্রতি তাদের একটা যে সহানুভূতি বলবো, তাদের একটা যে ভালোবাসা বলবো, সেটার কিন্তু নিদর্শন আমরা এই পটচিত্রে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো শুধুমাত্র বিদ্যাসাগর যে শুধুমাত্র সমাজ সংস্কার করেছিলেন তা নয়, শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও তার একটা বিশাল ভূমিকা ছিল।
আমরা জানি যে ভারতবর্ষের প্রথম স্কুল ইন্সপেক্টর ছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং তিনি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে স্কুল তৈরি করেছিলেন। সেই সময় যিনি গভর্নর ছিলেন লর্ড হার্ডিঞ্জের সহায়তায় তিনি বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র সরকারি সহায়তা নিয়ে তিনি সকল মানুষকে শিক্ষার অঙ্গনে আনতে পারবেন না। তাই জন্য তিনি নিজেও ব্যয় করে নিজের খরচে তিনি কিন্তু স্কুল তৈরি করেছিলেন। মেয়েদের জন্য 35টি, মতান্তরে 40টি স্কুল তৈরি করেছিলেন, 20টি মডেল স্কুল তৈরি করেছিলেন। এছাড়াও সর্বশিক্ষার জন্য তিনি 33টি স্কুল তৈরি করেছিলেন, এবং ইংরেজি ভাষায় গণিত চর্চার জন্য তিনি কিন্তু একটা ব্যবস্থা করেছিলেন। এবং সব থেকে যেটা বড় কথা, তিনি নিজে কিন্তু সংস্কৃত কলেজের অধ্যক্ষ হওয়া সত্ত্বেও তিনি কিন্তু বলেছিলেন যে শুধু সংস্কৃত পড়লে হবে না, তার সঙ্গে একটা পাশ্চাত্য ভাষাও তোমাকে পড়তে হবে, এবং সেই পাশ্চাত্য ভাষাটা কি হবে, সেটা হবে ইংরেজি। এই যে মেলবন্ধন শিক্ষার মধ্যে প্রাচ্য এবং পাশ্চাত্য, এই যে মেলবন্ধন, সেটার কিন্তু সূচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই আগে। আমরা কৌস্তব সাহ একটি প্রশ্ন করেছে, আমরা দেখে নেব কৌস্তবের করা প্রশ্ন। আমি কৌস্তব সাহু, আমি জামনা রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠমন্দিরে 8ম শ্রেণীর ছাত্র। আমার আজকের প্রশ্ন হলো, রাজা রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা রদ করেছিলেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে বিধবা বিবাহ আইন চালু করেছিলেন? অলরেডি বোধহয় আমরা এই বিষয়ে আলোচনা করে ফেলেছিলাম কিছুক্ষণ আগে। ওর প্রশ্নে সেটা হচ্ছে, ও বলছে রাজা রামমোহন রায় কিভাবে, রাজা রামমোহন রায় কিন্তু আইনটা প্রবর্তন করেননি, রাজা রামমোহন রায়ের নেতৃত্বে হয়েছিল, আইনটা কিন্তু প্রবর্তন করেছিলেন লর্ড বেন্টিং 17 নম্বর রেগুলেশন দ্বারা এই আইনটা প্রবর্তন করেছেন, যে সতীদাহ প্রথা নিবারণ। ম্যাম, আমরা টেলিফোন লাইনে একজন পুরো অপেক্ষা করছে, তার প্রশ্নটা শুনে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি ঐশ্বর্যা চৌধুরী বলছি। বলো। বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকার নাম কি ছিল? আরেকবার প্রশ্নটা যদি বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক, বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকার নাম মাসিক। আচ্ছা, শুনতে থাকো ঐশ্বর্যা, ম্যাম তোমার উত্তর দিয়ে দেবেন। হ্যাঁ, মাসিক পত্রিকার নাম ছিল হচ্ছে 1818 খ্রিস্টাব্দে মার্সম্যান, যিনি ছিলেন শ্রীরামপুর ত্রয়ীদের অন্যতম। তোমরা জানো শ্রীরামপুর ত্রয়ী কারা? তারা হচ্ছেন উইলিয়াম কেরি, মার্সম্যান এবং ওয়ার্ড। তো হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ড। এবং প্রথম 1818 খ্রিস্টাব্দে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে দিগদর্শন, এবং সমাচার দর্পণ যেটা ছিল সেটা ছিল সাপ্তাহিক পত্রিকা। বেশ, আমরা পরের প্রশ্নের দিকে নজর রাখছি। তোমাদের করা পরের প্রশ্ন আমরা দেখে নেব। 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কি ছিল? আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে নেব পুরুলিয়া জেলা স্কুলের শিক্ষক ডক্টর মৃত্যুঞ্জয় কর্মকারের থেকে সরাসরি। স্যার প্লিজ। 19 শতকীয় ভারত একাধিক সমাজ সংস্কার আন্দোলনে প্লাবিত হয়েছিল। ব্রাহ্ম সমাজ আন্দোলন, প্রার্থনা সমাজ আন্দোলন, রামকৃষ্ণ মিশন, বিদ্যাসাগরের বিধবা আন্দোলন, এবং দাক্ষিণাত্যে আমরা জানি সত্যশোধক সমাজ আন্দোলন। এই যে সমগ্র আন্দোলনগুলো, এইগুলোর সীমাবদ্ধতা কি? আমরা প্রথমেই যদি ধরে নিই যে 19 শতকের ভারতবর্ষে একটি অখণ্ড সার্বজনীন সমাজ সংস্কার আন্দোলন গড়ে ওঠেনি, এটাই বড় সীমাবদ্ধ সবচেয়ে। এরপর চলে আসি আমরা অন্যান্য সীমাবদ্ধতাগুলিতে। প্রথমত দেখো যে মূলত শিক্ষিত ভদ্রলোক শ্রেণীর নেতৃত্বে এই আন্দোলনগুলি পরিচালিত, যাদের ভাষা ইংরেজি কিংবা সংস্কৃত ঘেঁষা বাংলা, যা সকলের বোধগম্য হলো না। দ্বিতীয় বিষয় হলো সীমিত সামাজিক ভিত্তি, অর্থাৎ শহরেই থেকে গেল আবদ্ধ। বৃহত্তর গ্রামীণ সমাজ, গ্রামীণ সমাজের যে বিচিত্র শ্রেণী আমাদের, সেখানে কিন্তু এই আন্দোলনগুলি পৌঁছালো না, অর্থাৎ এলিটপন্থী আন্দোলন হয়ে গেল, এটি শহুরে আন্দোলন হয়ে গেল। তৃতীয়ত শাস্ত্র নির্ভরতা। আমাদের সংস্কারকগণ তারা যুক্তির পরিবর্তে অনেক বেশি শাস্ত্রের উপর নির্ভরশীল ছিলেন। স্বয়ং রামমোহন রায় তিনিও শাস্ত্রের উপর নির্ভরশীলতা দেখিয়েছেন। বিদ্যাসাগর তিনি পরাশর সংহিতা থেকে উদ্ধৃতি গ্রহণ করেছেন। শাস্ত্র নির্ভরতা অর্থাৎ কুসংস্কারগুলি কতখানি অমানবিক, কত হৃদয় বিদারক, কত নিষ্ঠুর, এই জায়গায় যুক্তিকে ভিত্তি করে জনমত গঠনের প্রয়াস কিন্তু দেখা যায়নি। এটা গুরুত্বপূর্ণ বিষয়। খণ্ডিত অভিমুখ আন্দোলনগুলির,
যদি আমরা ভালো করে দেখি, লক্ষ্য করি, দেখা যাবে যে আন্দোলনগুলি জাতি প্রথা উচ্ছেদের পক্ষে খুব একটা সোচ্চার হয়নি। অনেকেই মনে করেন যে উচ্চবর্গীয় নেতৃত্বে পরিচালিত হয়, হয়তো এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। কিন্তু বাস্তবে দেখা গেছে যে এই আন্দোলনগুলি জাতি প্রথার বিরুদ্ধে যেমন হয়নি, তেমনি আবার নারী শিক্ষা, নারী কল্যাণ, নারীর মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রেও যে দৃঢ়তা দেখানোর প্রয়োজন ছিল, উচিত ছিল, তা কিন্তু বাস্তবে দেখাতে পারেনি। আমরা দেখাতে পারি যে দৃঢ়তার অভাব একটি পয়েন্ট। এই যে আন্দোলনগুলি শুরু হলো, সেই আন্দোলনগুলি শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারল না। দেখা যায় ইয়ং বেঙ্গল আন্দোলন শেষ পর্যন্ত ব্রিটিশের কবলে যেন বিলীন হয়ে গেল। অনেকগুলি সমাজ সংস্কার আন্দোলন আমাদের সমাজের রক্ষণশীল গোড়া সমাজের যে রক্ষণশীল সমাজ, তাদের রক্তচক্ষুর কাছে যেন খানিকটা অবনত হলো। স্বাভাবিক কারণেই আমাদের 19 শতকীয় সংস্কার আন্দোলনগুলি সামগ্রিকতা পেল না, তা এলিট পন্থীরূপে চিহ্নিত হলো এবং তা শহরের মধ্যে আবদ্ধ হয়ে গেল। তাই আজও ডাইনি প্রথার আমরা অস্তিত্বের প্রমাণ পাই। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলা স্কুলের শিক্ষক ডক্টর মৃত্যুঞ্জয় কর্মকার। ম্যাম, আমরা পরের দুটো প্রশ্ন বরং একটু দেখে নিই। আমরা দেখে নেব পরের প্রশ্ন দুটো। নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি ছিল, অর্পিতা রায় জিজ্ঞেস করছে। পরের প্রশ্নটা দেখে নেব। নমস্কার, আমার নাম পূজা রায়। আমি স্মৃতি শিক্ষায়তন ফর গার্লসের 8ম শ্রেণীর ছাত্রী। আজ আমার প্রশ্ন হলো, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। দুটো একই প্রশ্নের উত্তর আমরা তো ম্যামের আরো একবার যদি নেওয়া যায়, মানে ছোট করে যদি। হ্যাঁ, ছোট করেই বলছি। প্রথমতই বলে রাখি যে বাংলায় শিক্ষা সংস্কার আন্দোলন কখনই সম্পূর্ণ হবে না যদি না মেয়েদের বা নারীদের শিক্ষা বা সমাজের ক্ষেত্রে অগ্রগতি না করানো হয়। তো সেই শিক্ষা সংস্কার আন্দোলনের মধ্যে আমরা প্রথমেই বিদ্যাসাগরের নাম পাই। নারী শিক্ষা আন্দোলনে তিনি ছিলেন অন্যতম পুরোধা। তো প্রথম যিনি তার বিখ্যাত, আমরা জানি যে হাতে খড়ি হয়েছে আমাদের যে বইটা দিয়ে, সেই বইটার নাম হচ্ছে বর্ণপরিচয়। তো বর্ণপরিচয় এবং বর্ণপরিচয়কে দিয়ে শুধুমাত্র যে পুরুষ বা ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্য তিনি কিন্তু বিশেষ প্রচেষ্টা করেছিলেন। তিনি 1849 খ্রিস্টাব্দে যখন ড্রিঙ্ক ওয়াটার বেথুন বা বিটন সাহেব ভারতবর্ষে এলেন এবং তিনি ছিলেন বাংলার শিক্ষা সংসদের সভাপতি, সেই সময় তিনি কি করলেন, মেয়েদের জন্য ক্যালকাটা ফিমেল স্কুল তৈরি করলেন 1849 খ্রিস্টাব্দে। সেই স্কুল প্রতিষ্ঠার সময় তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, সেই স্কুল প্রতিষ্ঠার সময় বিদ্যাসাগর কিন্তু ছিলেন এই স্কুলের অবৈতনিক সম্পাদক। এবং শুধু তাই নয়, তিনি শুধু যে বেথুন স্কুল প্রতিষ্ঠা বা বিটন স্কুল প্রতিষ্ঠার জন্য তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাই নয়, এক্ষুনি বললাম যে তিনি সারা জেলায়, সেই সময় বাংলা ছিল, সেই বাংলার প্রত্যেকটা জেলায় তিনি ঘুরে বেড়াতেন। তিনি ছিলেন প্রথম স্কুল ইন্সপেক্টর এবং সেখানে গিয়ে তিনি মেয়েদের জন্য 35টি স্কুল তৈরি করেছিলেন। এবং মেয়েদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার এই যে ভূমিকা, এই যে সূচনা কিন্তু, এই যে তার যে পরিব্যক্তি, সেটা কিন্তু আজও চলছে। আজও যে আমরা শিক্ষিত হয়েছি মেয়েরা, তার অন্যতম কারণই কিন্তু তার পেছনে রয়েছেন ঈশ্বরচন্দ্র। আসলে বোধহয় বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন যে মা যদি শিক্ষিত না হয় তাহলে সন্তান কোথা থেকে শিক্ষিত হবে? মায়ের মুখ থেকেই তো সন্তান প্রথমে শেখে। সত্যি তাদের অবদান বোধহয় অনস্বীকার্য, মানে আজ তাই সেজন্যই আমরা এখানে মেয়ে হিসেবে বলতে পারি। একদম তাই। আমার পরের প্রশ্নটা বরং দেখে নিই, তোমাদের করা পরের প্রশ্ন কি রয়েছে। নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন, অমৃতা পাল জিজ্ঞেস করছেন। ম্যাম, এই প্রশ্নের উত্তরটা নিন। নববঙ্গ আন্দোলনের সূচনা করেছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তিনি মাত্র 23 বছর বয়সে কলকাতা হিন্দু কলেজে, তোমরা ছবি দেখতে পাচ্ছ, কলকাতা হিন্দু কলেজে তিনি কিন্তু অধ্যাপক হয়েছিলেন এবং মিল, বেনথাম, এই যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করেছিলেন তিনি তার স্টুডেন্টদের, এইসব দার্শনিকদের রচনা পড়িয়ে। তো এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল, সোজাসুজি সেই প্রশ্নে চলে যাই। প্রথমত হচ্ছে এই আন্দোলনটা ছিল সম্পূর্ণ শহর ভিত্তিক একটি আন্দোলন। কলকাতার মধ্যেই কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল এবং এই আন্দোলনের অন্যতম যেটা ব্যর্থতার কারণ ছিল সেটা হচ্ছে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, যেমন ধরুন কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়, তারপর দক্ষিণারঞ্জন বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু প্রত্যেকেই ছিল উগ্র মতাদর্শে বিশ্বাসী। তারা কি করতো, তারা গো মাংস খেত বা নিষিদ্ধ মাংস খেত, সেগুলো তারপরে তারা কালীঘাটের পাশ
হাজির যখন দিত তখন গুড মর্নিং ম্যাডাম বলতো। তো এইরকম যে তাদের যে উগ্র এই যে ধ্যান ধারণা, সেই উগ্র ধ্যান ধারণা কিন্তু সমাজে বাকি যারা মানুষ, সাধারণ মানুষ কিন্তু মেনে নিতে পারেনি। অথচ তাদের চিন্তা ভাবনা কিন্তু অত্যন্ত প্রগতিশীল ছিল। তারা জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতার বিরোধিতা করছে, বাল্য বিবাহের বিরোধিতা করছে, বহু বিবাহের বিরোধিতা করছে এবং পৌত্তলিকতার বিরোধিতা করছে। কিন্তু তা সত্ত্বেও তারা ছিল, তাদেরকে বলা হচ্ছে অনিলশীল, ঐতিহাসিক অনিলশীল তাদের বলছে যে তারা হচ্ছে গজতন্ত্র মিনারে উঠে বসে আছে। মানে মিনারে উঠে বসে আছে, তারা কিন্তু নিচটা দেখছে না, তারা আরো উপরটা দেখছে এবং তারা ছিল যুগের থেকে এগিয়ে। তো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ডিরোজিওর এই নব্যবঙ্গ আন্দোলন শুধুমাত্র তার এই চিন্তা ভাবনা এবং এই যে সেই সমকালীন যুগের থেকে যে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত করেছিল। বেশ, আমাদের সময় একদম শেষের দিকে, আমরা পরের একদম শেষ প্রশ্নে চলে যাই। তোমাদের করা শেষ প্রশ্নটা আমরা আগে দেখে নেব। জ্যোতিরাও ফুলে ও সাবিত্রীবাই ফুলে সমাজ সংস্কারে কি কি কাজ করেছিলেন? দীপান্বিতা দাস জিজ্ঞেস করছে। একদম সময় কম, ম্যামের কাছে সংক্ষেপে এই প্রশ্নের উত্তরটা নিয়ে নেবো ম্যাম। আচ্ছা, প্রথমে বলে রাখি যে জ্যোতিবাই ফুলে এবং সাবিত্রী ফুলে বলার আগে একটু প্রার্থনা সমাজ এবং পণ্ডিতা রমাবাই সম্পর্কে একটু বলে দিই। পণ্ডিতা রমাবাই পশ্চিম ভারতের অন্যতম নারী শিক্ষা বিস্তারের পুরোধা ছিলেন এবং তিনি কিন্তু প্রথম যিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও তিনি একজন শূদ্রকে বিবাহ করেছিলেন এবং পরবর্তীকালে বিধবা অবস্থায় তিনি তার মেয়েকে নিয়ে লন্ডনে গিয়ে সেখানে কিন্তু ডাক্তারি পড়ে ফিরেও এসেছিলেন ভারতবর্ষে এবং সেখানে স্কুল তৈরি করেছিলেন। এবং প্রার্থনা সমাজে আত্মারাম পাণ্ডুরং এবং মহাদেব গোবিন্দ নারায়ণের নেতৃত্বেও কিন্তু নারী শিক্ষার বিস্তার হয়েছিল। এবং জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রী ফুলেরটা একটু বলে দিন, তারা দক্ষিণ ভারতে দেখা যাচ্ছে মহারাষ্ট্রে তারা কিন্তু উচ্চবর্ণের হিন্দুদের কি বলবো শোষণের হাত থেকে নিম্নবর্গের যে মানুষদের উন্নয়ন করার জন্য, মানে উন্নয়ন মানে হচ্ছে প্রগতিশীলতার দিকে উন্নয়নের জন্য তারা কিন্তু ব্যবস্থা নিয়েছিল। তারা স্কুল তৈরি করেছিল, সত্যশোধক সমাজ তৈরি করেছিল। এবং বলে রাখি যে জ্যোতিবা ফুলে কিন্তু সম্পূর্ণভাবে ইংরেজদের কিন্তু ইংরেজ শাসনের কিন্তু মানে পক্ষে ছিলেন, বিপক্ষে কিন্তু ছিলেন না। কারণ তিনি জানতেন যে ইংরেজরা আছে বলেই কিন্তু পাশ্চাত্য শিক্ষার বিকাশ হচ্ছে। ইংরেজরা যদি না থাকতো তাহলে কিন্তু আবার হিন্দুরা, উচ্চবর্ণের হিন্দুরা তাদের উপর আক্রমণ করতো। আমরা ক্লাসের পর এবার একটু অ্যাসাইনমেন্টের দিকে নজর রাখবো। তোমরা নোট ডাউন করে নিতে পারো, ছবিও তুলতে পারো। প্রথম অ্যাসাইনমেন্ট, দেখে নেব দ্বিতীয় অ্যাসাইনমেন্ট কি রয়েছে। আজকের মতো জুনিয়র ক্লাসরুম এই পর্যন্তই। স্যার এবং ম্যাম অনেক ধন্যবাদ আপনাদেরকে স্টুডেন্টদের এতটা হেল্প করার জন্য এই সময়ে দাঁড়িয়ে। আগামীকাল কি ক্লাস রয়েছে জুনিয়র ক্লাসরুমে সেটাই দেখব। তোমাদের পরে ক্লাস 10 এবং 12-এর বৃহস্পতিবার ঠিক সকাল 10টায় দশম শ্রেণীর জন্য বিষয় ভৌত বিজ্ঞান, দশম শ্রেণীর টপিক কারেন্ট ইলেকট্রিসিটি, আর দ্বাদশ শ্রেণীর জন্য বিষয় পদার্থবিদ্যা, দ্বাদশ শ্রেণীর টপিক কারেন্ট ইলেকট্রিসিটি। জুনিয়র ক্লাসরুমে তোমাদের প্রশ্ন আমাদের কাছে করতে পারো আজ অর্থাৎ বুধবার দুপুর 1টার মধ্যে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট ডাউন করে নাও 9434324078। এছাড়াও ইমেল করতে পারো grclassroom2020@gmail.com। বৃহস্পতিবার আমাদের প্রোগ্রাম চলাকালীন অর্থাৎ আগামীকাল 0334059420 এছাড়াও 0334059423 এই দুটো নম্বরে ফোন করতে পারো। আমাদের সময় যেহেতু অনেকটাই কম, তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়তো সম্ভব হয়নি। সেই সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে banglashikkha.gov.in এই ওয়েবসাইটে গেলে। আজকের মতো এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন।